মা, তুমি কি জানো না আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না? সেটা তো আমি জানি। আচ্ছা, তুই কি পদ্মকে মেনে নিতে পারিসনি কোনোভাবে? ইজান ছোট ছোট চোখ করে মায়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এই প্রশ্ন করার কারণটা কি? এই যে তুই তো বলেছিলি ঘুরিয়ে পেঁচিয়ে কথা পছন্দ করিস না, তাহলে কেন বলছিস এখন? তুমি আসলে কি বলতে চাইছো সেটা বলো। আমি বলতে চাইছি, তোর কি পদ্মকে পছন্দ হয়নি? ওকে মেনে নিতে পারিসনি? আজ সকালে দেখলাম তুই সোফায় শুয়ে আছিস। কেন ইজহান, কেন? তুই শুধু একবার বল তুই মেনে নিতে পারিসনি। মুনিরা শেখ ব্যস্ত হয়ে গেছেন। ইজহান শান্ত গলায় উত্তর দিল, আচ্ছা, আমি যদি বলি মেনে নিতে পারিনি, তাহলে কি হবে? মুনিরা শেখ থমকে গেছেন ইজহানের কথা শুনে। এটা বলতে পারিস না তুই? মেয়েটার কি হবে ভেবে দেখ একবার। ইজহান হাসতে হাসতে এক হাত দিয়ে তার মাকে জড়িয়ে ধরল। বলেছি মেনে নিতে পারিনি, এটা তো বলেন যে মেনে নেওয়ার চেষ্টা করব না। মুনিরা শেখ এবার খেপে গেলেন। সোজা সাপটা বলতে পারিস না? আরে মা, শান্ত হতো। আমার কথার উদ্দেশ্য হচ্ছে আমি পদ্মকে মেনে নেওয়ার চেষ্টা করব, এবং ক্রমাগত চেষ্টা করেই যাচ্ছে। ছেলের কথায় মুচকি হাসলেন মুনিরা শেখ। তিনি জানেন তার ছেলে কখনো তার বাবা মায়ের কথা অবজ্ঞা করবে না। ইজহান তার বেশ শখেরই একটা ছেলে বলতে হবে। ছেলেকে ভীষণ ভালোবাসেন তিনি। প্রথমে ছেলের কথা বুঝতে না পেরে একটু রেগে গিয়েছিলেন বটে। মা, তোমাকে তখন কি বললাম মনে নেই? আমার যে আজ ফ্ল্যাটে ফিরতে হবে। হ্যাঁ, পদ্মকে নিবি তোর সাথে। এক কথা আর কতবার বলতে হবে বলো তো? নিবি কিনা সেটা বল। হ্যাঁ, ওকে আমার সাথে নেব, যেখানে যাই নিয়ে যাব। শেষের কথাটা বিড়বিড় করে বলল ইজহান। আর শোন, আমিও যাব তোদের সাথে। পদ্ম তো নতুন, তাই ওকে একেবারে সব শিখিয়ে দিয়ে আসবো, বুঝেছিস? আচ্ছা, নাস্তা খেয়ে রেডি হয়ে থাকবে, আর ওকে বলে দিবে ও যেন রেডি হয়ে থাকে, 1 মিনিট লেট করবে না, মনে রেখো কিন্তু। আচ্ছা বাবা, বুঝেছি। অতঃপর নাস্তা করে সবাই ওই বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। পদ্মকে ইজনিয়া রেডি করিয়ে দিল। যদিও পদ্ম বলেছিল ও রেডি হতে পারবে, তাও ইজনিয়া বলল সে রেডি করিয়ে দেবে। আজ আর শাড়ি পরেনি পদ্ম। ইজনিয়া একেবারে অন্যভাবে সাজিয়ে দিল। ইজহানের তো যে কথা সেই কাজ। সে চিৎকার শুরু করে দিয়েছে। তড়িঘড়ি করে মুনিরা শেখ পদ্মকে নিয়ে নিচে নামলেন। পদ্ম এবং মুনিরা শেখের লাকেজ আগে আগেই গাড়িতে রাখা হয়েছে। গাড়িতে উঠতে উঠতে মুনিরা শেখ বললেন, জানো পদ্ম, এ ছেলে 1 মিনিটও লেট করতে চায় না, না হলে আবার মাথা গরম হয়ে যায়। মুনিরা শেখের কথায় মুচকি হাসল পদ্ম। ইজান এখনও পদ্মকে খেয়াল করেনি। সে সামনে বসেছে আর মুনিরা শেখ পদ্ম পিছনে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেগেছে তাদের। অনেক জ্যাম ছিল, না হলে আরও আগেই বাসায় চলে আসতো তারা। এই জ্যামে সবার বিরক্ত লাগলেও পদ্ম বেশ উপভোগ করেছে। কারণ সব গাড়ি একসাথে আটকে থাকা এটা প্রথম দেখেছে। তাই হয়তো ভালো লেগেছিল তার। বাসায় এসে সবাই টায়ার্ড, বিশেষ করে মুনিরা শেখ। ইজহান গিয়ে খাটে শুয়ে পড়ল উপুর হয়ে। পদ্ম রুমে গেল না, সে ডাইনিং রুমে সোফায় বসে পড়ল। এই বাসাটাও অনেক সুন্দর, সব সাজানো গোছানো। এই রুমের বাসাতেও বেশিরভাগ দেয়ালে ইজহানের ছবি। পদ্ম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলোই দেখছে। ইজহান খেয়াল করলো পদ্ম রুমে আসেনি এখনো। মাথা উঠিয়ে পদ্মকে ডাক দিল ইজহান। পদ্ম, রুমে আসো। কথাটা পদ্মের কানে ঢুকেছে, কিন্তু তার ওই রুমে যেতে ভয় লজ্জা দুটোই কাজ করছে। সে কিভাবে যাবে? ইস, না ডাক দিলে কি হতো না? এখন সে কিভাবে যে ওই রুমে যায়? অনেক চিন্তা করে রুমে ঢুকেছে পদ্ম। জি, কিছু বলবেন? ইজহান মুখ ওই দিকে রেখে বলল, বাইরে কি করছিলে? এত দূর থেকে এসেছ, ফ্রেশ হবে না? জি। ইজহান আর উত্তর দিল না। পদ্ম ইজহানের উত্তরের আশায় দাঁড়িয়ে আছে, কিন্তু ইজহান কিছুই বলছে না। পদ্ম ভেবে নিয়েছে সে কিছু বলবে না। তাই সে ফ্রেশ হয়ে আসলো ওয়াশরুম থেকে। পদ্ম মুনিরা শেখের রুমে গেলেন। তিনিও শুয়ে পড়েছেন। পদ্মের একটু বিরক্ত লাগছে, সবাই এমন শুয়ে আছে কেন।
মা, আপনি শুয়ে আছেন কেন? কি যে বলো, এত জার্নি করে আসলাম, একটু তো ক্লান্তি লাগছে। তোমার লাগছে না? পদ্মের সহজ সরল উত্তর। না তো। মুনিরা শেখ বলেন, ইজহান কি করছে? শুয়ে আছেন দেখছি। মা ছেলের একই দশা দেখেছি। আচ্ছা, তুমি একটু বসো, আমি আসছি। পদ্মকে রেখে মুনিরা শেখ ওয়াশরুমে চলে গেলেন। কিছু সময় বাদে তিনি বের হয়ে এসে পদ্মকে বললেন, চলো পদ্ম, আমার সাথে রান্নাঘরে। পদ্ম আর মুনিরা শেখ রান্না করলেন। রান্না করার মাঝে পদ্মকে যে কত শত প্রশ্ন করেছে মুনিরা শেখকে, তিনি একটু বিরক্ত হননি। তিনিও সমানভাবে কথা বলে চলেছেন পদ্মের সাথে। মাঝে মাঝে মুনিরা শেখ পদ্মকে ইজানের রুমে পাঠাচ্ছেন। পদ্ম যতবারই আসে ততবারই উকি দিয়ে দেখে যায় ইজানকে মহাশয় ঘুমাচ্ছেন। এতটুকু এসে ক্লান্ত হয়ে একেবারে ঘুমিয়ে গেল। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করলো। মুনিরা শেখ খাবার পর প্লেট রেখে আসতে গিয়েছেন। ইজান পদ্মের কানের কাছে এসে বলল, খাবার শেষ করে রুমে যাবা। পদ্ম শুনে মাথা নাড়ল। মুনিরা শেখ খাওয়ার পর রেস্ট করতে রুমে গিয়েছেন। ইজানের কথা মতো পদ্মে রুমে গেল। ইজান কী সব করছে কাগজে, পদ্ম সেটা না বুঝে অবুঝের মতো শুধু চেয়ে রইল। ইজান পদ্মকে দেখে তার কাগজগুলো রাখলো। খাটে বসলো সে। পদ্মকে বলল বসার জন্য। পদ্মও বসলো, কিন্তু দূরত্ব বজায় রেখে। ইজান একেবারে পদ্মের সামনে এসে বসলো। এত দূরে বসার কি আছে? হ্যাঁ, পদ্ম জবাব দিল না। তার দৃষ্টি ফ্লোরের দিকে। সেটা দেখে ইজান কিছুটা ধমক দিয়ে বলল, শোনোনি কি বলেছি? আর মাথা ওঠাও। পদ্ম মাথা উঠালো। ইজান মনে মনে বলল, মেয়েটা তো খারাপ না। মাঝে বলল মায়াবী চেহারা, ঠিক তাই, ফর্সা বেশি, ভ্রুগুলো চিকন, দূর থেকে দেখলে মনে হবে আর্ট করা, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায় এগুলো ন্যাচারালি এমন। এত বেশি মোটাও না, আবার চিকনও না, দুটোর মাঝামাঝি। চুলগুলো বেরুনি করা, অনেক লম্বা না চুলগুলো, পিঠের মাঝ বরাবর। সাধারণত গ্রামের মেয়েগুলোর চুল খুব বেশি লম্বা থাকে। ইজানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পদ্মের খারাপ লাগছিল। পদ্ম আবারও মাথা নিচু করে ফেলল। সরি। আচ্ছা, তোমাকে যে এত তাড়াতাড়ি বিয়ে দিল, তোমার খারাপ লাগে না? আমাকে বিয়ে দিলে আমি সারা দিন কান্না করতাম। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছেন, আমার বাবা মা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেননি। প্রথম কথাটা শুনে পদ্মের খারাপ লাগলেও শেষের কথাগুলো শুনে পদ্ম হেসে দিল। পদ্মের হাসি দেখে ইজানও হেসে দিল। মেয়েটা খুব সুন্দর করে হাসে। আচ্ছা, তুমি বুড়ো বর পেয়েছ, সেটা নিয়ে কিছু বলবে না? তোমার আগে তো আমি মরে যাব, তখন কি হবে? পদ্মের হাসি বন্ধ হয়ে গিয়েছে। পদ্ম অনেকটা আঁতকে উঠছে। এসব কি বলছেন উনি? তার বিয়ে হলো কয়েকদিন হয়েছে, এর মাঝে উনি এসব বলছেন? কে আগে মারা যাবে এটা আমি আপনি কেউ জানি না। হয়তো আপনার আগে আমিও মারা যেতে পারি। আর বুড়ো বর পেয়েছি সেটা নিয়ে কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ইজান চুপ হয়ে আছে। পিচ্ছি মেয়ে যে এত কথা বলতে পারে সেটা জানতো না ইজান। বুঝলাম। আচ্ছা, আমি একটু তোমার আরেকটু কাছে গিয়ে বসি। হুম। এটা বলে সত্যি সত্যি ইজান পদ্মের একদম কাছে চলে এসে বসল। পদ্ম ঘাবড়ে গিয়ে দূরে সরে আসতে চাইল, কিন্তু সেই মুহূর্তে ইজান হাত টেনে ধরল। পদ্মকে একেবারে তার সাথে মিশিয়ে বসালো। পদ্মের কাঁধ জড়িয়ে ধরে বলল, জড়তা কাটা পদ্ম, আমার সাথে কথা বলো, আমার স্পর্শ স্বাভাবিকভাবে নাও। পদ্ম কাঁচামাচু হয়ে বসে আছে। তার ভালো লাগছে না ইজানের স্পর্শ। পদ্ম ইজানের হাত সরিয়ে দিল। ইজান অবাক হয়ে গিয়েছে। সে পদ্মকে মেনে নিতে চাচ্ছে, আর পদ্ম এসব আচরণ করছে। নিজের কাছে নিজেই ছোট হয়ে গেল ইজান। দুঃখিত, আমি এসবে অভ্যস্ত নই। ইজান বুঝলো পদ্মকে বাচ্চা মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে, তাই হয়তো খারাপ লাগছে ইজানকে। ইজান দূরে সরে আসলো পদ্মের কাছ থেকে। সেটা না হয় বুঝলাম, তবে তোমাকে আমার সাথে মিশতে হবে, কথা বলতে হবে। পদ্ম চুপ করে আছে। এখন সে কি বলবে সেটাই ভাবছে। মাথায় কিছুই আসছে না। কি বলবে খুঁজে পাচ্ছ না, তাই না? পদ্ম তাকালো ইসানের দিকে। সে আশ্চর্য হয়ে গিয়েছে ইসান কিভাবে তার মনের কথাটা বলে দিল। আচ্ছা, সেগুলো না হয় বাদ দিলাম, তুমি পড়াশোনা করেছো কতদূর?
আমি নবম শ্রেণী পর্যন্ত পড়েছি। বিয়ে হওয়ার পর আমি তো এখানেই চলে এসেছি, তাই আর। এইটুকু বলে পদ্ম থেমে গেল। ইজান বুঝেছে মেয়েটা পড়াশোনা করতো। এখনও করবে না পড়াশোনা? মানে করতে মন চায় না? আপনারা যদি অনুমতি দেন তাহলে করব, কিন্তু এখান থেকে আমাদের গ্রাম অনেক দূর। কিভাবে যে আসবো আবার যাব? বউকে অশিক্ষিত রাখবো নাকি? এতটাও অমানুষ আমি না। আমি তোমার মা, আমার মা, বাবা সবার সাথে কথা বলবো। তোমার স্কুলে পড়তে হবে না, ঢাকার একটা ভালো স্কুল দেখে ভর্তি করে দেব। পদ্ম এক প্রকার লাফিয়ে উঠে বলল, না না, আমি ওখানেই পড়তে চাই। ঢাকা শহরের কোনো কিছুই সাথেই আমি পরিচিত নই, আমার ভয় লাগে। হ্যাঁ ম্যাডাম, আপনার তো সব কিছুতেই ভয় লাগে। একটু মেঘের আওয়াজ হলে, আমাকে দেখলে, আমি একটু পাশে বসলেও আপনি ভয় পান। এরকম লেখা ছিল আমার কপালে। হায় আল্লাহ। পদ্ম একেবারে মন মরা হয়ে গেল। ঠিকই তো, একটু বেশি ভয় পায় পদ্ম। আচ্ছা, পদ্ম বিয়ের আগে কখনো প্রেম করেছ? না মানে করতেই পারো। নিজের বউয়ের প্রথম ভালোবাসার কথার একটু শুনি। পদ্ম থতমত খেয়ে গেল। কী সব বলছে এই লোক। না, এসব বিষয়ে কোনো ধারণা ছিল না আমার। আমি কখনো এসব করিনি। ইজান হেসেই দিল পদ্মের কথা শুনে। যাক, তাহলে আমি হব তোমার প্রথম প্রেম। তোমার প্রথম ভালোবাসা কি বলো? পদ্ম হালকা লজ্জা পেল। ভালোবাসা, প্রেম এইসব নিয়ে সে অবগত নয়। আচ্ছা, তুমি এখন ঘুমাও। আমি তো ঘুমিয়েছি। আমি এখন একটু বাইরে যাব। পদ্ম ইজানের দিকে তাকিয়ে বলল, কোথায় যাবেন? ইজান হাসল। আস্তে আস্তে পদ্মের ভিতরে তার বিষয়ে একটা অধিকার জন্ম নিতে শুরু করেছে। কিছুদিন পর হয়তো সব কিছু স্বাভাবিকভাবে মেনে নেবে দুজনেই। এই তো একটু বাইরে যাচ্ছে, তুমি যাবা? পদ্ম মাথা নাড়িয়ে জানালো সে যাবে না। পদ্ম শুয়ে পড়ল। ইজান যাওয়ার সময় পদ্মকে আবারও বলে গেল, আর বলে দিয়েছে তার মা কিছু জিজ্ঞেস করলে বলতে সে বাইরে গিয়েছে একটু। আজ হসপিটালের সব সিনিয়র ডক্টররা সবাই দেখা করতে এসেছে এক রেস্টুরেন্টে। মূলত শুক্রবারই সবাই এমন একটা প্ল্যান করে রাখেন। সবার একসাথে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, এটাই সবাই উপভোগ করে। বিশেষ করে সানায়া, কারণ সেই দীর্ঘ সময়টায় সে ইজানের পাশে পাশে থাকতে পারে। আজ সানায়া রেডি হয়ে ইজানকে কল দিয়েছিল, তাকে যেন এসে নিয়ে যায়। ইজানও তাই করলো। কারো কথা ফেলতে পারে না। সানায়ার মাঝে মাঝে এই আবদারটা করে, আর ইজানও সানায়ার কথা রাখে। ইজানের গাড়িতে উঠে সানায়া বলছিল, সাদা শার্ট পরার কি দরকার? এমনিও সুন্দর, আরো সুন্দর লাগে। কোনো মেয়ে মুখ লাগিয়ে দিতে পারে তো। ইজান ড্রাইভ করতে করতে বলল, তাই নাকি? এত সুন্দর হয়ে যাচ্ছে কিভাবে বলুন তো? সে আপনার রূপের রহস্য আপনি জানেন। এসব সিক্রেট কথা কি আর আমাদের বলেন নাকি? বেশ একটা ভাব নিয়ে কথাটা বলল সানায়া। সেটাও কথা। আপনি আপনি জানবেন কিভাবে? আপনার সাথে তো আর এসব নিয়ে সমালোচনা করি না। আপনার সাথে আজ ম্যাচিং করে পড়লে ভালো লাগতো। ম্যাচিং করার কি দরকার? এটা আলাদা ব্যাপার, আপনার জানতে হবে না। কিন্তু সত্যি কথা, খুবই সুন্দর লাগছে আপনাকে। কি আর বলবো, এত বেশি ভালো লাগছে। মাশাল্লাহ বলুন, না হলে আমার আবার বিয়ে হবে না। সে আপনার এই সুন্দর চেহারা থাকলেও হবে, না থাকলেও হবে। আপনার জন্য এক সুন্দরী মেয়ে অপেক্ষা করে আছে। ইজান শুধু হেসেছে সানায়ার কথায়। তার মনে হয়েছে এসব কোনো গুরুত্বপূর্ণ কথা না, উত্তর না দিলেও চলবে। রেস্টুরেন্টে ইজান সানায়া একসাথেই ঢুকলো। কিছু কিছু মানুষ ওদের দুজনকে দেখলে মনে করবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। হসপিটালের বেশ কয়েকজন ডক্টর ধরেই নিয়েছে ইজান সানায়াকেই বিয়ে করবে। খাওয়ার সময় কেউ কেউ তো বলে ওঠে ইজান আর সানায়া বিয়ে করবে কবে। এই কথাটা ইজানের থেকে সানায়ার বেশি উপভোগ করছে। ইজান চুপ ছিল, সে বেশি কথা বলেনি। আর বিয়ের ব্যাপারটা একেবারে সবাই যখন গেট টুগেদারে যাবে তখন বলবে। এখন বলার সময়টাকে ইজানের পারফেক্ট মনে হয়নি। ডক্টর আসিফ আহমেদ বললেন। ইজান হেসে হেসে উত্তর দিল, আমার পছন্দের একটা সুন্দর মেয়ে আছে, দেখি ম্যাডাম রাজি হয় নাকি, না হলে তাকেই বিয়ে করব। ইজানের পছন্দ করা মেয়ে আছে শুনে সবাই বেশ চমকে উঠল। চমকে ওঠার কথা, কারণ ইজানের স্বভাব চরিত্রে কখনো এমনটা বোঝা যায়নি যে সে আবার একটা মেয়েকে পছন্দও করতে পারে। ইজানের কথা শুনে সানায়া বেশি চমকে উঠেছিল। সানায়ার ভীষণ কষ্ট হচ্ছে।
ঠিক এই কারণেই কি ইজহান তাকে পাত্তা দিত না? ইজহান আর এই টপিক নিয়ে কথা বলছে না, এবার সবাই অন্য কথা বলছে। ইজহান কিছুক্ষণ পর পর আর চোখে সানায়ের দিকে তাকাচ্ছে। সানায়া একেবারে চুপ হয়ে আছে, বোঝাই যাচ্ছে খুব বড় ছ্যাঁকা খেয়েছে সে। সানায়া কিন্তু ইজহানের পাশেই বসেছে, প্রতিবারই সে এমন করে। সবাই যে যার মতো খাওয়া দাওয়া করছে, সানায়া শুধু চামচ নাড়ছে, খাচ্ছেও না ঠিক মতো। অনেক রাত পর্যন্ত তারা আড্ডা দিবে বলে ঠিক করেছে, কিন্তু সানায়া চলে গেল। সবাই ওকে থাকতে বলল তাদের সাথে, কিন্তু সে চলে গেল। এই বিষয়ে ইজহান কোনো রকম ভ্রুক্ষেপ করেনি, সে নিজের মতো ফোন চাপছিল। পদ্ম একেবারে সন্ধ্যায় উঠল, ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে মনিরা শেখের কাছে গেল। তিনি সোফায় বসে বসে টিভি দেখছেন। পদ্ম গিয়ে বসলো তার পাশে। পদ্মকে দেখে মনিরা শেখ বললেন, ইজহান কোথায় গিয়েছে জানো? না, তবে বলে গিয়েছেন উনি বাহিরে যাবেন, আর বলেছেন আপনি জিজ্ঞাসা করলে যেন এটাই বলি। আমি ওর কথা জানার জন্য তোমার রুমে গিয়ে দেখি তুমি ঘুমাচ্ছ। আমাকে ডাকেননি কেন? এখন তো জেনেছি। আচ্ছা, চা খাবে তুমি? হ্যাঁ, আমি বানিয়ে আনছি, আপনি বসুন। সারা সন্ধ্যায় মনিরা শেখ আর পদ্ম চা খেতে খেতে কাটিয়ে দিল। পদ্ম তার গ্রামে কি করতো সেসব কথা বলছে মনিরা শেখ। পদ্মের কথা শুনে হাসছে। কি এত সহজ সরল কথাবার্তা পদ্মের! মেয়েটা আসলেই খুব সুন্দর মনের, কথা শুনলেই বোঝা যায়। তারা দুজন মিলে নাটক দেখছে টিভিতে। মূলত পদ্মের এসব নাটক ভালোই লাগে। তাদের গ্রামের পাশের বাড়ির চাচির ঘরে দেখতো। পদ্মের মা টিভি আনার কথা বলে পদ্মের বাবা অনুমতি দেননি। রাত প্রায় 10টা হয়ে যায়। ইজহান মনিরা শেখকে কল করে বললেন তার আসতে দেরি হবে, তিনি আর পদ্ম যেন রাতের খাবার খেয়ে নেন। পদ্ম মনিরা শেখের রুমে গিয়ে বসলো ওনার কাছে। একা একা থাকতে ভালো লাগছে না। পদ্মকে দেখে মনিরা শেখ বললেন, তুমি ঘুমাবে না? না মা, আসলে ভালো লাগছে না এখন, আর ঘুমও আসছে না। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছি তো। আচ্ছা পদ্ম, তোমাকে কিছু কথা বলি, শোনো। জি বলুন। ইজহানের সাথে তুমি কেমন আচরণ করো? মানে তোমরা যে স্বামী স্ত্রী, তোমাদের সম্পর্কটা আসলে কেমন? পদ্ম ঘাবড়ে গেল, কারণ আজ বিকেলেই তো ইসানের সাথে একটা বাজে আচরণ করে ফেলেছে। কিভাবে এখন সেটা তার শাশুড়িকে বলবে? তাও সে আমতা আমতা করে বলল। জি, সব ঠিক আছে। মনিরা শেখ বিশ্বাস করলে না, কারণ তাকে ইসান সকালে বলেছে সে মেনে নিতে চেষ্টা করবে। এর মানে এই না যে আজকেই একেবারেই তাদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। আর পদ্ম যে ইজানের আশেপাশে থাকতে চায় না, এটা বেশ খেয়াল করলেন মনিরা শেখ। মনিরা শেখ জানেন, কিন্তু পদ্মকে বুঝতে দিল না সেটা। তাহলে তো ভালোই। মনিরা শেখ কিছু বললেন না। পদ্ম তার শাশুড়ির রুম থেকে চলে এসেছে। আজ সে একজন গুরুজনের কাছে মিথ্যে বলেছে, সেটা নিয়েই খুব খারাপ লাগছে। মিথ্যা কথা না বলেও পারত। সত্যিটা শোনার পর যদি তার শাশুড়ি তাকে খারাপভাবে বা বকা দেয়, যদি তার সাথে আগের মতো ভালো ব্যবহার না করে, উনি যদি জানেন ওনার ছেলেকে পদ্ম মেনে নিতে পারছে না, তাহলে তো তিনি পদ্মকে অনেক কথা শোনাবে। সেই কথা মনে করে পদ্ম বলেনি কিছু। বারান্দায় একা একা দাঁড়িয়ে আছে পদ্ম। কেন জানি তার অনেক কষ্ট হচ্ছে, কোনো কারণ ছাড়াই। এখন কান্না করতে ইচ্ছে করছে পদ্মের। বিশেষ করে তার বাবা মারা যাওয়ার পর থেকে এই সমস্যাটা বেশি হচ্ছে। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। পদ্ম গিয়ে দরজা খুলল। ইজহান পদ্মকে দেখে একেবারে দাঁত দেখিয়ে হাসি দিল। হাসিটা পদ্মের খুব পছন্দ হলো, কিন্তু মন খারাপের জন্য সে রুমে এসে পড়ল কোনো রকম প্রতিক্রিয়া না করে। ইজহান ভাবলো মনে হয় তখনকার কথা ভাবছে, তাই হয়তো মুখটা অনেক শুকনো শুকনো লাগছে। ইজহান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দেখলো পদ্ম বারান্দায় দাঁড়িয়েছে। ইজহান ওখানেই গেল, একেবারে পদ্মের পিছনে এসে দাঁড়ালো। কি হয়েছে ম্যাডাম, এখনো যে ঘুমাননি? ইজহানের কথা শুনে পদ্ম ইজহানের দিকে তাকালো। ইজহানের দিকে তাকিয়ে সে একটু পিছিয়ে গেল। তৎক্ষণাৎ গ্রিলের সাথে মাথায় ব্যথা পেল। সাথে সাথে পদ্ম উফ অস্পষ্ট একটা আওয়াজ করলো। ইজহান দ্রুত পায়ে পদ্মের সামনে গেল, ধমক দিয়ে বলল, আশ্চর্য, তুমি কি খেয়ে ফেলবো আমি? এত ভয় পাওয়ার কি আছে? ব্যথা পেয়েছো বেশি? পদ্ম কিছু না ভেবে ইজহানকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মূলত সে কষ্ট কমানোর জন্য কাজটা করেছে। এদিকে ইজহান চমকে উঠেছে। যেই মেয়েকে বিকেলে জড়িয়ে ধরাতে তার খারাপ লেগেছে, আর সেই এখন জড়িয়ে ধরেছে।
আর কাঁদছেই বা কেন? সে তো কিছু বলেনি। বোধহয় ব্যথা পেয়েছে তাই কাঁদছে। ইজান তার এক হাত পদ্মের মাথায় রাখলো, নরম কণ্ঠে পদ্মকে বলল। বেশি ব্যথা পেয়েছ? পদ্ম ইজানকে জড়িয়ে ধরা অবস্থায় বলল। আমি মাকে মিথ্যা বলেছি। উনি জিজ্ঞাসা করেছিল আমাদের মধ্যে সব ঠিক আছে কিনা। আমি বলেছি হ্যাঁ। আমি কখনো গুরুজনদের সাথে মিথ্যা বলিনি। আমার খুব খারাপ লাগছে। আমি আপনাকে মেনে নিব, আপনার সব কথা শুনবো আমি। আপনি দয়া করে মাকে কিছু বলবেন না, উনি আমাকে খারাপ ভাববেন। ইজান হেসে দিল। কাঁদতে মেয়েটার কণ্ঠ কি সুন্দর লাগে। আচ্ছা, বলবো না তাহলে। দোয়া দিয়ে জড়িয়ে ধরে। হ্যাঁ। পদ্ম মাথা নেড়ে সাই দিল। রাতের অন্ধকারে পুরো চারিদিকে ছেয়ে গিয়েছে। পদ্ম ক্রমশ কান্না করছে। ইজান শত কথা বলার পরও পদ্ম কাঁদছে। ইজান পদ্মকে নিজে থেকে ছাড়িয়ে বলল। হয়েছে, আমার পুরো শার্ট ভিজিয়ে দিয়েছে তুমি। এত কান্না করার কি আছে? আমি তো বলেছি বলবো না। উনি যদি কখনো সত্যিটা জেনে যান তখন কি হবে? আমি না বললে কীভাবে জানবে? এখন যাও, ঘুমাও। অবশ্যই যে কান্না করেছ ভালো ঘুম হবে। পদ্ম ভ্রু কুঁচকে বলল। কাঁদলে বুঝি ভালো ঘুম হয়? ইজান পদ্মের নাকটা টেনে দিয়ে বলল। জি ম্যাডাম। আমি আগে জানতাম না। ইজান চোখটা রাঙিয়ে হালকা ধমকে সুরে বলল। এখন তো জেনেছ, যাও ঘুমাও। বেশি কথা বলা পছন্দ করি না। পদ্ম ভয়ে ঘুমাতে চলে গেল। একটু ভালোভাবে বললেও তো হয়, এভাবে ধমক না দিলেও পারত। যখন রাত 1টা তখন ইজান ঘুমাতে আসে। সে এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল। ইজান অনেক রাত করেই ঘুমায়, তার অভ্যাস এটা। পদ্ম ওদিক ফিরে ঘুমাচ্ছে। ইজান পদ্মের পাশে দাঁড়িয়ে পদ্মের ঘুমন্ত মুখ দেখছিল। ঘুমালে একদম অপ্সরাদের মতো লাগে। মুখটা লাল হয়ে আছে কেন জানি। পদ্মকে দেখে সেও শুয়ে পড়ল। কাল থেকে আবার হসপিটালে যেতে হবে। সকাল 6টা 30। পদ্ম ঘুম থেকে উঠেছে। পাশে তাকিয়ে দেখলো ইজান ঘুমিয়ে আছে। যদিও ইজান বেডের ওই পাশে শুয়েছে। পদ্ম ইজানকে দেখে মুচকি হাসলো। তারপর সে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসেও দেখে ইজহান এখনও ঘুমাচ্ছে। পদ্ম চলে গেল রান্নাঘরে। কিছুক্ষণ বাদে মনিরা শেখ আসলেন। পদ্ম তখন সবজি কেটে রেখেছিল। তিনি এসে পদ্মকে সাহায্য করলো। যদিও পদ্ম রান্না করতে পারে, গ্রামে থাকাকালীন সেই ঘরের সব কাজগুলো করত পদ্ম নিজেই। তার মা রান্না করত, সে মায়ের পাশে বসে থাকতো। সে থেকে শিখে গিয়েছে রান্নাবান্না। মনিরা শেখ পদ্মকে রুটি বানাতে দিল। পদ্ম ঠিক গোল করে রুটি বানিয়েছে। মনিরা শেখ খুব খুশি হলেন। পদ্ম, তুমি তো খুব সুন্দর রুটি বানাতে পারো। পদ্ম হেসে উত্তর দিল। আমি প্রতিদিন মাকে রুটি বানিয়ে দিতাম। আচ্ছা, বুঝেছি। ইজহান উঠেছে? না, তখন দেখেছি উনি ঘুমাচ্ছেন। ওহো, আচ্ছা। মনিরা শেখ নিজেই রান্না করছেন আর পদ্ম দাঁড়িয়ে আছে। যদিও সে বলেছিল রান্না করার কথা, কিন্তু মনিরা শেখ বলেছেন তিনিই রান্না করবেন, তাই পদ্ম আর বেশি জোর করেনি। কাল রাতে ইজহানের বাবাকে কল দিয়েছিল। বলছে ইজিনিয়া নাকি হোস্টেলে চলে যাবে, আমাকে বাসায় যেতে। কিন্তু তোমাকে একা রেখে কিভাবে যাই বলো তো? মনিরা শেখের কথা শুনে পদ্মের মনটা খারাপ হয়ে গেল। মনিরা শেখ চলে গেলে সে তো একা হয়ে যাবে। মা, আপনি চলে গেলে তো আমি একদম একা হয়ে যাব। হ্যাঁ, সেটাই তো। এই জন্যই আমি যেতে চাচ্ছি না। আর ইজহানের বাবা তো বলল আমাকে কয়েকদিন থাকতে। এখন কাল আবার কল দিয়ে বললে বাসায় যেতে। তিনি একবার এক কথা বলেন। আমি কিভাবে একা থাকবো? মনমরা হয়ে কথাটা বলল পদ্ম। আমি ইজহানের সাথে কথা বলবো, দেখি ও কি বলে। ইজহান একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। রুম থেকে বের হয়ে দেখলো পদ্ম ডাইনিংয়ে একটা একটা করে খাবার এনে রাখছে। পদ্মের এমন কার্যকলাপ দেখে ইজহান মুচকি হাসল। মেয়েটাকে গিন্নিদের মতো লাগছে। ইজহান সোফায় বসলো। তখনই সানায়া মেসেজ দিল ইজহানের মেসেঞ্জারে। সানায়া মেসেজে লিখেছিল সে এখন ইজহানের বাসায় আসছে। মেসেজটা দেখে সানায়ার প্রতি রাগ হলো। কী দরকার এখন আসার? আবার বাসায় পদ্মও আছে। পদ্মকে এখন কোনো মতেই দেখা যাবে না। ইজহান রান্নাঘরে এসে মনিরা শেখের কাছে গেল। পদ্মকে দেখলো সে তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে। পদ্ম, একটু রুমে যাও তো।
পদ্ম মাথা তুলে ইজানের দিকে তাকায়। ইজানের কথা মতো সে রুমে চলে যায়, কোনো রকম প্রশ্ন ছাড়াই। পদ্ম চলে যাওয়ার পর ইজান তার মাকে বলল, মা, বাসায় সানায় আসবে, তাই সানায় যেন পদ্মকে না দেখে। আমরা হসপিটালে সবাই কিছুদিন পর গেট টুগেদারে যাব, তখন পদ্মকে নিব আমার সাথে। এখন কোনো মতেই পদ্মকে সানার সামনে নেওয়া যাবে না। মুনিরা শেখ সানায়াকে চিনে, কারণ বহুবার সানায়া ইজহানের সাথে তাদের বাসায় এসেছে। মেয়েটাকে কখনো মুনিরা শেখের পছন্দ ছিল না। পদ্ম ওর সামনে গেলে কি হবে? আর পদ্ম কি দেখতে খারাপ নাকি যে একেবারে ওর সামনে নেওয়া যাবে না? তা বলিনি মা, এখন একটু ঝামেলা হবে দেখালে। আচ্ছা, বুঝেছি। তো এখন কি করতে চাস? পদ্মকে আমার রুমে রাখবো যতক্ষণ না পর্যন্ত সানায়া বাসায় থাকবে। পদ্মকে কি বলবি? কিছু একটা বুঝে বলতে পারবো, সমস্যা নেই। তুমি একটু এদিকটা ম্যানেজ করলেই হবে। আচ্ছা, ঠিক আছে। আর ইজহান, শোন, তোর বাবা বলল আমাকে বাসায় যেতে। ইজনিয়া হোস্টেলে চলে যাবে। ইজান কথাটা বাদ দেওয়ার জন্য বলল, আপাতত এখন বাবাকে বলো এখানে এসে থাকতে, আমি কথা বলবো রাতে। তুমি বাবাকে কল করে বলবা আজ এই বাসায় আসতে, দেখি কি করা যায়। এ বিষয়ে পরে কথা বলবো। আমি পদ্মের কাছে যাই একটু। আচ্ছা। ইজান রুমে আসলো। পদ্ম বেডে বসে তার পা দুটোকে নাচাচ্ছে। পদ্ম বাহিরে তাকিয়ে আছে, ইজানকে খেয়াল করেনি। ইজান পদ্মের সামনে এসে দাঁড়ালো, আর পদ্ম তৎক্ষণাৎ তার পা দুটোকে নাচানো বন্ধ করে দিল। পদ্ম, বাসায় একজন গেস্ট আসবে, তুমি ভুলেও এই রুমের বাইরে পা রাখবে না। সে চলে যাওয়ার পর তুমি পুরো ফ্ল্যাটে ঘুরতে থেকো, আমি কিচ্ছু বলবো না। পদ্ম মাথা নাড়ালো, অর্থাৎ সে বাহিরে যাবে না। ইজান হেসে পদ্মের মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিল। তারপর ইজান রুম থেকে বের হয়ে আসলো। কিছুক্ষণ বাদে সানায়া আসলো ইজানের বাসায়। মুনিরা শেখকে দেখে জড়িয়ে ধরলো। কখনো এটা করেনি, সে আজ করেছে। মুনিরা শেখ বেশ অবাক হলেন, সাথে ইজানও। ইজান ভেবেই নিয়েছে মনে হয় হঠাৎ ভূতে ধরেছে সানায়াকে। সানায়া মুনিরা শেখকে ছেড়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন আন্টি? মুনিরা শেখ সৌজন্যবোধক হাসি দিয়ে বললেন, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। আন্টি কি এখন এই বাসায় থাকেন নাকি? না, আমি এসেছি বেড়াতে বলে গেলে। ইজহান তো বাসায় একা থাকে, তাই মাঝে মাঝে বেরিয়ে যায় আর কি। আঙ্কেল আর ইজনি আসেনি? ইজহানের বাবা আসবে আজ, আর ইজনিয়া হোস্টেলে চলে গিয়েছে। সানায়া আরও অনেক কথা জিজ্ঞেস করলো। মুনিরা শেখ সানায়াকে বলল নাস্তা করার জন্য। সানায়া নাস্তা করে এসেছে, তাও আবার বসেছে ঈশানের সাথে নাস্তা করতে। খাওয়ার সময় সানায়া মুনিরা শেখের সাথে কথা বলেই চলেছিল। ইজহান যে কী পরিমাণে বিরক্ত হয়েছে, মন চাচ্ছিল বাসা থেকে বের করে দিতে। এত বেশি কথা বলে কিভাবে মানুষ। ইজহানের খাবার শেষ, কিন্তু সানায়ার খাবারও শেষ হয়নি, কথাও শেষ হয়নি। ইজহান সানায়াকে বলল, আপনি কি আজ হসপিটালে যাবেন না? এত কথা না বলে তাড়াতাড়ি চলুন। ইজহানের কথা শুনে সানায়া লজ্জা পেল। চলুন। অতপর ইজান আর সানায়া একসাথে চলে গেল হসপিটালে। ওরা চলে যাওয়ার পর মুনিরা শেখ পদ্মকে নিয়ে নাস্তা করতে বসলেন। তিনিও খাননি পদ্মকে ছাড়া। পদ্ম মুনিরা শেখকে বলল, মা, কে এসেছিল? ইজহান যে হসপিটালে চাকরি করে ওইখানকার এক ডক্টর এসেছিল, ইজহানের কলিগ হয়। ও আচ্ছা, মা উনি কি মেয়ে ছিল? হ্যাঁ, কেন বলো তো? না মানে আমি ওনার কণ্ঠ শুনে বুঝেছি মেয়ে। ওহ, ইজহান বলেছে তোমাকে ওদের একটা গেস্ট টুগেদার হবে, তখন ওখানে নিয়ে যাবে আর সবার সাথে পরিচয় করিয়ে দেবে। পদ্ম মাথা নাড়ালো। নাস্তা শেষ করার পর মুনিরা শেখ দুপুরে রান্না করতে গেলেন। পদ্মও তার পিছনে ছুটল। মুনিরা শেখের এটা খুব ভালো লাগে, মেয়েটা একেবারে তার মেয়ের মতোই। ইজনিয়াও বাসায় আসলে মুনিরা শেখের পেছন পেছন থাকে। এখন পদ্মও সেরকম করছে। দুপুরে হুমায়ুন শেখ বাসায় আসলো। তিনজন একসাথে দুপুরের খাবারটা খেলেন। হুমায়ুন শেখ আর মুনিরা শেখ রেস্ট করছেন। পদ্মের ভালো লাগছে না, তাই পদ্ম রুমে গিয়ে ঘুমিয়ে গেল। বিকেলে পদ্মের ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে এখন তার ভালো লাগছে না একা একা।
গ্রামে এই সময় পদ্ম আর পুষ্প দুবোন মাঠে হাঁটতো, নদীর পাড়ে গিয়ে বসতো। পদ্মের কিছু বান্ধবীও ছিল, তারাও তাদের সাথে যোগ দিত। পদ্ম বসে বসে সেসব কথাই ভাবল। ইস, দিনগুলো কি সুন্দর ছিল। ঢাকা শহরে সব কিছু রোবটের মতো লাগে তার। একা একা কী করবে পদ্ম, তাই বসে বসে এসব ভাবছে। এক পর্যায়ে পদ্ম খুব বিরক্ত হয়ে গেল বসে থাকতে থাকতে, তাই সে পুরো রুম পায়চারি শুরু করলো। হেঁটেও শান্তি লাগছে না, কী যে অসহ্যকর পরিস্থিতি। এরকম করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল। আজান দেওয়াতে পদ্ম খুব খুশি হয়ে গেল। অবশেষে সন্ধ্যা হলো। পদ্ম তাড়াতাড়ি নামাজ পড়ে সোফায় বসেছে। কিছু সময় বাদে হুমায়ুন শেখ ও মুনিরা শেখ আসলো। তাদের দেখে তো পদ্ম আরও খুশি হয়ে গিয়েছে। সারা সন্ধ্যায় তারা তিনজন একসাথে আড্ডা দিল। পদ্মের খুব ভালো লাগছিল সময়টা। রাত 9:26 ইজহান বাসায় আসলো। ইজহান ফ্রেশ হয়ে এসে পদ্মের পাশে বসেছিল সোফায়। মাথাটা সোফায় হেলিয়ে দিল। খুব ক্লান্ত লাগছে তার। মাথাটা একপাশে ঘুরিয়ে দেখে নিল পদ্মকে। পদ্ম হুমায়ুন শেখের কথা শুনে হাসছে। হুমায়ুন শেখ ইজহানকে বলল, বলেছিলাম সেনাবাহিনীতে চাকরি করতে, বাবার সূত্র ধরে খুব সহজে চাকরি পেয়ে যেতে। এখন সারাদিন কামলা খাটো। ইজহান সেই অবস্থা থেকেই হুমায়ুন শেখকে উত্তর দিল,